আসসালামু আলাইকুম। সো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমাদের বেসিকলি পার্ট 1 পার্ট 2 আর টিচারের যেই পার্টগুলো ছিল আমি জানি না তোমরা কতখানি বুঝতে পেরেছো। টিচার্স ইনফ্লুয়েন্স ইন স্টুডেন্টস লাইফ আফটার প্যারেন্টস দে প্লে দ্য ভাইটাল রোল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিউ জেনারেশন, যেটাকে আমরা খুব সংক্ষেপে জেন জি বলতে পারি। জেন জি মানে জেনারেশন জি বা জেড। হ্যাঁ, সো তাদের যে কন্ট্রিবিউশন, আমাদের যে জুলাই রিভলিউশন হলো, সেটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি। সো শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে ক্লাসে দেখো কিছু লার্নিং আউটকামস আছে। আমরা কি কি শিখব? উই অল উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্ট্রিক্যাল কনটেক্সট। কিভাবে কিভাবে জেনারেশনের নামগুলো আসছে এবং এগুলোর ঐতিহাসিক পটভূমি কী ছিল। অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ জেনারেশন জি। জেনারেশন জি যে আলাদা একটা সত্তা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা সম্পর্কে জানতে পারবো। এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি। তারপর দেখো এক্সপ্লোর দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। বাংলাদেশের কিভাবে এক্সপ্লোর করেছে তারা এবং কী ধরনের স্ট্রাগল তারা ফেস করেছে। ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশনস। সো নিউ জেনারেশনসকে কীভাবে আমরা কাজে লাগিয়ে তাদের থেকে আমাদের সেরাটা বের করে আনতে পারি। ওকে, সো শুরু করছি। দেখো, জেন জি অ্যান্ড রিভলিউশন। লিসেন টু দ্য সং এন্টায়ার আপ বাই শেজান অন ইন্টারনেট। এই সংটা অ্যাভেলেবেল, আমি এখানে দিলাম না যেহেতু আমাদের সময় নাই। সো তোমরা এই এন্টায়ার আপ সংটা চাইলে কি শুনতে পারো, এই শেজানের লেখা জেনজি। হ্যাঁ, জেনজি নিয়ে। হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা কথা ক বাই শেজান? আরেকটা আছে কথা কো নামের একটা গান আছে, সেটাও তোমরা চাইলে শুনতে পারো। While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Shezan and Hannan have courageously spoken out. আগের দিনের যারা ছিলেন, হ্যাঁ, যারা মিউজিক নিয়ে কাজ করতেন, তারা শুধুমাত্র মিউজিক দিয়ে প্রতিবাদের ভাষা জানানো এটা সম্পর্কে তারা খুব বেশি ভীত ছিলেন। কিন্তু প্রথমবারের মতো শেজান এবং হান্নান তাদের সাহসিকতার পরিচয় দিলেন। Their rap songs became anthems of the July uprising in 2024. তারা যে র্যাপ সংটা বানিয়েছেন সেটাই হচ্ছে প্যারোডি সঙ্গীত, আমরা যেটাকে বলতে পারি র্যাপ সং। হ্যাঁ, সো সেটা কি সবার মুখে মুখে খুব প্রচলিত হয়েছে এবং সেটা আমাদের জুলাই বিপ্লবের অ্যানথেম বলা যায়। জুলাই বিপ্লবের সঙ্গীত, এটা ডেডিকেশন হচ্ছে জুলাই বিপ্লবকে নিয়ে। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড। নতুন জেনারেশন এখন আর ভয় পায় না, তাদেরকে কোনোভাবে দাবিয়ে রাখা যায় না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট, তারা সাহসী, তারা একজন আরেকজনের থেকে আলাদা। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? কিন্তু আমরা কিভাবে তাদেরকে আলাদা করব? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রস টাইম? আর কিভাবে এই ডিফারেন্ট জেনারেশনকে আমরা লিঙ্ক আপ করতে পারবো, সেটা নিয়েই আমাদের আজকে ডিসকাশন। দেখো কি আছে, although generational levels are rooted in western ideas and may not universally apply। আর জেনারেশন সংক্রান্ত আইডিয়াটা এটা পশ্চিমাদের ধারণা, ইউরোপ আমেরিকা থেকে আসছে। সো তাদের এই ধারণাটা যদিও মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। দে ক্যান সামটাইমস অফার আ ইউজফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স। এই যে যুগের পরিবর্তনের সাথে সাথে যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো নিয়ে আলাদা করে জেনারেশনকে এক্সপ্লেইন করা, ডিফাইন করা। দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশনস স্টার্টেড ইন দ্য আর্লি 20th century উইথ দ্য লস্ট জেনারেশন। প্রথমটা ছিল লস্ট জেনারেশন। এটা হচ্ছে কোথায়? লস্ট জেনারেশনটা শুরু হয়েছে 19th সেঞ্চুরিতে, আই মিন 20th century, সরি, লস্ট জেনারেশন 20th centuryটা হচ্ছে এই যে 1900 সাল পর্যন্ত, 1883 থেকে 1900 সাল পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি দিস রেফার্ড টু দোজ হু সাফার্ড দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। আর এই মানুষগুলো তারা হচ্ছে কি গ্রেটেস্ট জেনারেশন বা জিআই জেনারেশনের সাথে যারা, মানে হচ্ছে এই জেনারেশনটাকে দিস রেফার টু দোজ হু সাফার দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1। ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে যারা খুব বেশি ভোগান্তিতে ছিল
অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন, তারা কেমন একটা ডিপ্রেশনের মতো অবস্থায় চলে গেছিল, তারা মানসিক স্থিতিশীলতাটা হারিয়ে ফেলেছিল। ওকে, সো ইউ ক্যান সি দ্য নাইস গ্রাফ হিয়ার, এখানে জেনারেশন ভাগ করে দেয়া আছে। বলেছে দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস, আর তারপরেরটা আসছে এরকম জেনারেশন এক্স, তারপরে আসছে মিলেনিয়ালস, ইভেনচুয়ালি রিচিং জেনারেশন জি। এবার আস্তে আস্তে যেতে যেতে জেনারেশন জি পর্যন্ত চলে এসেছে। এটা আমরা আগের পিকচারটাতে দেখতে পাই, এই যে আপ টু জেনারেশন জি। আচ্ছা, এবার দেখো জেনারেশন জি ইজ আ গ্রুপ দ্যাট গ্রু আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ। আর জেনারেশন জিতে যেসব বাচ্চাগুলো, বিশেষ করে তোমরা যারা আছো, তোমরা সবাই জেনারেশন জি এ, এবং তোমরা ডিজিটালি অনেক বেশি অ্যাডভান্সড, সেই জন্য তাদেরকে ডিজিটাল চাইল্ড বলা যায়। হ্যাঁ, ইভেনচুয়ালি আচ্ছা, Generation G is a group that grew up entirely in the digital age, the first to zoom into the internet. আর তারা ইন্টারনেটে, ওকে, তারপর দেখো growing up with social media, a mobile internet and a lot of information, Gen Z experiences a paradox. প্যারাডক্স কি জিনিস, প্যারাডক্স কি সেটা আমরা একটু পরে, ম্যাচিং আছে আমাদের একটা প্যারাডক্সের, সো সেখান থেকে আমরা জেনে নিব, কিন্তু আমরা আপাতত জেনে রাখি তারা হচ্ছে একটা সেতু বন্ধন। এই যে দেখো, আগের যুগের মানুষের সাথে যারা ডিজিটালি অতটা অ্যাডভান্স না, তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে একটা স্টেজে নিয়ে আনা, তার মানে হচ্ছে এই যে দুই গ্রুপের মধ্যে লিঙ্ক আপ স্থাপন করা। ওকে, বলেছে হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড। তারা দেখবা যে কি একা একা থাকতে পছন্দ করে, তারা টেকনোলজির সাথে থাকতে পছন্দ করে, তারা সবসময় ইনোভেটিভ কিছু চিন্তা করে, এরকম। So experiences are paradox, hyper connected yet often isolated, digitally adept but frequently anxious, খুব কোনো কিছু নিয়ে খুব বেশি কি অ্যাংশাস হয়ে যায়, ওরিড হয়ে যায়। ফ্রি yet persistently stressed, তারা ফ্রি আছে, তাদের তেমন কোনো কাজকর্ম নাই, কিন্তু তারপরেও তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস কাজ করে। They have also witnessed transformative global events, climate crisis, political turmoils like the Ukraine-Russia war and the genocide in Palestine that shaped the world they are supposed to inherit. তার মানে তারা অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছে। হ্যাঁ, তাদের এই যে দেখো আপস অ্যান্ড ডাউনস তারা অনেক দেখেছে। সো এই জিনিসগুলো একটা বলছে they have also witnessed transformative global events like climate crisis, বিশ্বব্যাপী যে জলবায়ু সংকট। আমরা জানি যে কি আমাদের ঢাকা শহরের জলবায়ু হচ্ছে, ক্লাইমেট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পলিউটেড। মাঝে মাঝে আমরা পাই এরকম, আজকের এই মুহূর্তের বায়ু, ঢাকা শহরের বায়ুটা সারা পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুগুলোর অন্যতম। বুঝতে পেরেছো? সো তারা জলবায়ু সংকট দেখেছে, তারা হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার দেখেছে, তারপর তারা যে প্যালেস্টাইনে যে গণহত্যা, সেগুলো তারা সাক্ষী। In Bangladesh, the struggle for progress has long been a part of each generation. So প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই এই সমস্যাটা বাংলাদেশে খুব বেশি অ্যাকিউট ছিল। If the freedom fighters of 1971, largely part of the baby boomers generation, helped liberate the country, their struggle laid the groundwork for the 1980s fight for democracy against autocracy. অটোক্রেসি হচ্ছে স্বৈরতন্ত্র, হ্যাঁ, একনায়কের শাসন, একজনের শাসন। সো যখন মিলিটারি কু হয়, যখন মিলিটারিরা ক্ষমতা দখল করে নেয়, পরবর্তীতে তারা ইলেক্টেড প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় থাকতে চায়, তখনকার সিচুয়েশনটা কি হয়? মানুষের বাক স্বাধীনতা থাকে না, তারপর হচ্ছে মানুষ তার তার চলাফেরার মধ্যে রেস্ট্রিকশন, কথা বলার স্বাধীনতা থাকে না, মানে মনে হয় যেন পরাধীনতার একটা শৃঙ্খল, হ্যাঁ, একটা শিকল তার বেরিয়ে একটা পুড়িয়ে দেওয়া হয়, এরকম। সো তারা আসলে এগুলোকে প্রোটেস্ট করতে চায়, এগুলোর বাইরে বের হয়ে আসতে চায়, তারা নতুনত্বে বিশ্বাসী। সো যেটা বেবি বুমার্সটা করেছিল 1971-এ, আমরা দেখি বেবি বুমার্স ছিল না কে ছিল দেখি তো, 1971-এ দেখো তো কারা ছিল, এই যে হচ্ছে 1981, এটা দেখো জেনারেশন এক্স। তার আগে এই যে বেবি বুমার্স 1948 to 1900 কত, বেবি বুমার্সটা ছিল 1946 to 64। তারপর জেনারেশন এক্স করেছে হচ্ছে আমাদের কি লিবারেশন ওয়ার।
হচ্ছে ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971 লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন, মানে বেবি বুমার জেনারেশনে যারা জন্মেছিল তারাই তো ফ্রিডম ফাইটার করেছে, তাই না? তারাই তো ফ্রিডম ফাইটার। সো সেই জন্য বলেছে হেল্প লিবারেট দ্য কান্ট্রি, দেয়ার স্ট্রাগল লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য 1980s ফাইট ফর ডেমোক্রেসি এগেনস্ট অটোক্রেসি। তার মানে এটা তাদেরকে পথ দেখিয়েছে, পরবর্তী জেনারেশনকে পথ দেখিয়েছে, তারা যেন কি করতে পারে, তারা যেন তাদের দেখানো পথে সামনের দিকে স্বৈরতন্ত্রটাকে ডিসকারেজ করতে পারে, অটোক্রেসিটাকে ডিসকারেজ করে ডেমোক্রেসির পথে তারা এগুতে পারে। টুডেজ ইয়াং জেনারেশন, হ্যাঁ এবার দেখো, টুডেজ ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000 ক্যারিজ দিস লিগেসি ফরওয়ার্ড। আর এখনকার বাচ্চারা যাদের জন্ম 2000-এর দিকে, তারা এই এই লিগেসিটাকে সামনের দিকে নিয়ে যায়। দ্য 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shift in Gen Z's consciousness, sharpening their political awareness and reshaping the role of media in the world. দেখো, আমাদের 2018 সালে নিরাপদ সড়ক চাই নামে একটা আন্দোলন হয়েছিল। সেটার মাধ্যমে তারা জানান দিয়েছিল যে এখনকার বাংলাদেশ আর আগের মতো নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে তারা অনেক কিছু শিখেছে। কিভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে মেরামত করতে হবে, কিভাবে সমাজের থেকে সব কুসংস্কারগুলো, তারপর হচ্ছে সামাজিক অসঙ্গতিগুলো দূর করতে হবে, সেগুলো সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছে। তারপর দেখো, consequently the 2024 uprising was led by this generation who realized the ineffectiveness of political establishments and grow increasingly frustrated with the status quo. এবার দেখো 2014 এসে যেটা হলো, 2024 এসে যেটা হলো, এই যে দেখো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের সব কিছুতে কেমন জানি একটা করাপ্টেড হয়ে যাওয়া, তারপর কেমন যেন কিছু কিছু পরাশক্তির কাছে জিম্মি হয়ে যাওয়া। মানে হচ্ছে যখন একটা সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, ধরো তুমি নিজে যদি একটা কোনো কিছু খুব সহজে পেয়ে যাও এবং এটাকে যদি কন্টিনিউ করতে থাকো, তখন তুমি এটাকে নিজের বলে ধরে নাও। ইভেন এরকম হতে পারে একজন ভাড়াটিয়া যে কিনা একটা বাসায় অনেক দিন ধরে 20-30 বছর ধরে থাকতেছে, একটা সময় কেন জানি সে নিজেও এখান থেকে নড়তে চায় না, সে নিজেকে এটার পার্ট হিসেবে ধরে নিতে চায়। ঠিক তেমনি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোও আসলে এরকম, যখন তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের এমন কোনো অপকর্ম নাই যেটায় তারা লিপ্ত হতে পারে না। সো এই জিনিসগুলা কিন্তু ইয়াং জেনারেশন মেনে নিতে পারে না। তারা চায় রিফরমেশন, তারা চায় সংস্কার, তারা চায় প্রতিদ্বন্দ্বিতা, তারা চায় অংশগ্রহণমূলক রাজনীতি। সো এই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। হ্যাঁ, এবার দেখো, দ্য জুলাই আপরাইজিং অফ 2024 সিগনালস অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন। আর দেখো এখানে কিন্তু শুধু জেন জি ছিল না, সব শ্রেণী পেশার মানুষ একসময় এটাতে কি করলো, তাদের মতামত পোষণ করলো, তারা সামনের দিকে এগিয়ে আসলো, যে যেভাবে পেরেছে সেভাবে তারা কিন্তু সাপোর্ট দিয়েছে। এই যে ম্যাস কিলিং হলো, সেগুলোকে তারা কিন্তু তোয়াক্কা করে নাই। তারা কিন্তু কি করেছে, তারা ন্যায়ের পথে, যেটা হচ্ছে কি বলবো, যেটা হচ্ছে জাস্ট এনশিওর করতে চেষ্টা করেছে, জাস্টিস এনশিওর করতে চেষ্টা করেছে। এতে করে অনেককে স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক মানুষ হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। হ্যাঁ, সো আমরা আমাদের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এত বড় ধরনের একটা সংঘাতময় পরিস্থিতি দেখতে পেলাম। সো এটার কিন্তু সাক্ষী সেই জেন জি। ওকে, সো আউটডেটেড মেথডস ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জেস অফ টুডেজ ওয়ার্ল্ড। আগেকার দিনে যেই ফর্মুলা, পুরনো ফর্মুলা, ইমোশনালি ব্ল্যাকমেইল করে ফেলা, কিংবা দেখা যায় যে প্রত্যেক রাজনৈতিক দলগুলো তাদের লেজুর বৃত্তি করে, তারা তাদের নিজের রাইটটা, নিজের টকটাকে, নিজের থটটাকে এস্টাবলিশ করতে চেষ্টা করে, সেটা কিন্তু সেই যুগ কিন্তু এখন আর নাই। এখন মানুষ অনেক বেশি সচেতন। তোমরা যারা ইয়াং জেনারেশন, তারা অনেক বেশি কনশাস। তোমরা চাও যেন কি জাস্টিসটাকে এনশিওর করা হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষ যেন করাপ্টেড না হয়ে যায়, মানুষ যেন অটোক্রেটিক না হয়ে যায়, গভর্নমেন্ট যেন এরকম না করে, সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা দিচ্ছ। টু ট্রুলি সাপোর্ট জেন জি's ambitions, we need concrete steps as political rhetoric has failed them. Only with this commitment
ক্যান দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ। আর যদি আমরা এগুলোকে এনশিওর করতে পারি, যদি আমরা এই সমস্যাগুলোর ঊর্ধ্বে উঠতে পারি, আমরা যদি সমস্যার মূলে যেতে পারি, রুটে পৌঁছাতে পারি, বা তোমরা যারা জেন জি আছো তোমরা যদি সেগুলো নিয়ে কাজ করো, হ্যাঁ, বা ইয়াং জেনারেশন চেষ্টা করছে, কাজ করছে, দে আর ট্রাইং, দে আর উইথ আটমোস্ট সিনসিয়ারিটি, তারা চেষ্টা করতেছে যেন এই প্রবলেমগুলোকে সলিউশন আনা যায় কিনা, বা এখানে এখানে ক্ষমতাটাকে কেন্দ্রীভূত না করে এটাকে কি ডিভিশন অফ পাওয়ার করে দেয়া যায় কিনা। আমি জানি না আমার আজকের লেসনটা খুব বেশি থট প্রভোকিং হয় কিনা বা খুব বেশি হাইপারবোলিক হয় কিনা, কিন্তু আমরা আমাদের লেসনের সাথে যাচ্ছি। আমি চেষ্টা করছি বেসিকলি এটাকে এক্সপ্লেন করার জন্য, কিন্তু অনেক সময় হয় না যে খুব স্বাভাবিক লেসন, খুব সহজ সহজ টপিক আসছে, হঠাৎ করে একটা কঠিন লেসন চলে আসে। সো অনেকটা তাই, সেজন্য আমি তোমাদের সুবিধার্থে লেসনটাকে দুই ভাগে ভাগ করেছি। আমরা আজকে ক্লাসে বেসিকলি লেকচার বেসড গেলাম, আমাদের যে আর্টিকেলগুলো ছিল, যে প্যাসেজটা ছিল, সেটাই আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে ভাগ করে বোঝানোর জন্য। আর পরের ক্লাসে আমরা যেটা করব, এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য এখানে কোয়েশ্চেন আনসার আছে, তারপর ভোকাবুলারিজ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো আমরা পরের ক্লাসে করব। সো আমরা আজকে লেসন থেকে যা যা শিখলাম, এখানে দেখো একটা পিকচার দেয়া আছে, আ স্কুল চাইল্ড উইথ কি সরিষাচর, কি স্বৈরাচার, ও আ স্কুল চাইল্ড উইথ স্বৈরাচার নিপাত দ্যাট মিনস ডাউন উইথ অটোক্রেসি পেইন্টেড অন হিজ বডি ইকুইং নূর হোসেন ডিউরিং দ্য জুলাই প্রোটেস্ট। এটা নূর হোসেন বিপ্লব হয়েছিল কবে, যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিলেন 1980-র দশকে, হ্যাঁ 90-এর দশকে বেসিকলি, 80 সালের দিকে বা 81 সালের দিকে, যখন না আরও পরে, যখন এরশাদ সরকার ক্ষমতা থেকে যাচ্ছেন না, কিংবা তার স্বৈরতন্ত্রটা যখন রাষ্ট্রযন্ত্রের উপর কী করেছেন, ইম্পোজ করেছিলেন, চালিয়ে দিয়েছিলেন, তখন নূর হোসেন নামে একজন শহীদ হয়েছিলেন, তার গায়ে এরকম স্বৈরাচার নিপাত লেখাটা ছিল। সো সেটাকে সিম্বলাইজ করে এবারের স্কুল চাইল্ড স্বৈরাচার নিপাত এই কথাটা তার গায়ের মধ্যে লিখে জুলাই মুভমেন্টে পার্টিসিপেট করেছিল। এভাবে অনেক অনেক তরুণরা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। যে কোনো বিপ্লব, যে কোনো অর্জন, বড় কিছু পেতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হয়। সো কারো কারো স্যাক্রিফাইসের বিনিময়ে অনেক অনেক জিনিসগুলো অনেকের জন্য সহজ হয়ে যায়, তাই না? সো আই হোপ তোমরা লেসনটা আরেকটু ডিটেলস পড়বা, নিজেরা ডিসকাস করবা, আর পরের ক্লাসে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, কোয়েশ্চেন আনসার, ভোকাবুলারিজ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা চাইলে নিজেরা একটু ট্রাই করতে পারো। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ all for today's class. Allah Hafiz.